আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিতে যেটাকে আমরা ভাবছি যে বিজেপি পুরো সুইপ করেছে, সেটা করেছে ভোটের কৌশলে বিরোধীদের ব্যর্থতার জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোট গড়ার ডাক দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ। সেই জোট যদি বিজেপি বিরোধী জোট গড়ে ওঠে তাহলে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ হচ্ছে একটা লড়াকু ইমেজ। তিনি কোনো দিন কারো কাছে জমি ছাড়েননি। তাকে যদি বাধ্য করা হয় এক পা এগোতে এক পা পিছোতে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। সেই আপনার লাল নীলবাতিওয়ালা গাড়ি, সরকারি পদক সব গেলই, তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পরাজয়ের স্বাদও নিতে হলো, যে পরাজয়টা তখন হয়তো হতো না। যে এই ভোটটা ছিল ভারত রাষ্ট্রের যাবতীয় শক্তি, তার সরকার, তার নির্বাচন কমিশন, তার আধা নিরাপত্তা বাহিনী, তার সামরিক বাহিনী, তার সমস্ত কিছু, তার বিভিন্ন গুপ্তচর সংস্থা, সব কিছুর একসঙ্গে প্রয়োগ। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বাংলার একটা রাজনৈতিক দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি। সমস্ত এক্সিট পোলগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপি সরকারে আসবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বারংবার করে বলছিলেন যে না, তারা এবারও সরকার গঠন করবে। কিন্তু ফলাফল ঘোষণার দিন দেখতে পেলাম একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভরাডুবির পতন অনেকেই বলছেন আইপ্যাক দায়ী। আপনি কি বলবেন? দেখুন, সেটা তো তৃণমূলের অনেক নেতারাই বলছেন। এবার তারাই বলতে পারবেন যে তাদের সংগঠনে কতটা আইপ্যাক প্রভাব ফেলেছিল। যেদিন তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে যায়, সেদিনই আমি একটি সংবাদপত্রটি লেখা লিখেছিলাম যে আমি আমার রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক যেটু খুব বুঝি তাই দিয়ে বিশ্বাস করি কোনো এজেন্সি কোনো দলের কাজ করতে পারে না, সেটা সম্ভব নয়। এজেন্সি কিছু সাজেশন দিতে পারে, কিছু ফ্রেমওয়ার্ক করতে পারে, কিন্তু এজেন্সি যদি কোথাও প্রার্থী নির্বাচন করে বা কোথাও কোনো দলের সিদ্ধান্ত নিরূপণে সাহায্য নেয়, তাহলে সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। দেখুন, আইপ্যাক সম্পর্কেই সমালোচনা উঠছে বলেই তো অখিলেশ যাদব আইপ্যাককে সঙ্গে নিয়ে আর নির্বাচন করবেন না। দেখুন, রাজনীতি, আজকের যুগে রাজনীতি যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেক বেশি মানুষের সাথে মানুষের সম্পর্কের উপর নির্ভরশীল। সেখানে আপনি যদি যান্ত্রিকভাবে পুরোটা করেন তাহলে খুব মুশকিল হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই। ধরুন, এবারের এই যে 5 রাজ্যের ফলাফলে অবশ্যই পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, সেটা একটা বড় ঘটনা। কিন্তু আরও বড় যদি রাজনৈতিক চমক বলেন, সেটা হচ্ছে তামিলনাড়ুতে বিজয়ের জেতা। একজন ফিল্ম স্টার যে 2 বছর আগে দল করেছিল, সে উড়িয়ে দিচ্ছে এমন দুটো দলকে যারা তামিলনাড়ুর রাজনীতিতে প্রায় 50 বছর আছে, ডিএমকে এবং এআইডিএমকে। তো এটা কেন হচ্ছে? কারণ যেটা বিজয় যেভাবে মানুষের সাথে কানেক্ট করতে পেরেছেন তার ফ্যান ক্লাব দিয়ে, তার সোশ্যাল মিডিয়া দিয়ে, সেটা অন্য কেউ পারেনি। তো আজকের যুগে মানুষের সাথে কানেক্ট করতে পেরেছে। দেখুন, বিজেপির তো অবশ্যই সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং নয়। আমার মনে হয় যে তৃণমূল সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিজেপির থেকে পিছিয়ে আছে। তার দুটো কারণ। একটা হচ্ছে যে বিজেপি এই কাজটা অনেক দিন ধরে করছে। 2014 ক্ষমতায় আসার পরই অমিত শাহ বলেছিলেন তাদের যা সোশ্যাল মিডিয়া স্ট্রেংথ আছে সেই দিয়ে তারা যে কোনো সময় 20 কোটি মানুষের কাছে পৌঁছতে পারে। এখন তাদের স্ট্রেংথ আরও বেড়েছে, তারা অনেক বেশি আক্রমণাত্মক, তারা অনেক বেশি ক্রিয়েটিভ। এটা তো অস্বীকার করে লাভ নেই যে বিজেপির যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন সেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। তার সঙ্গে পাল্লা দেওয়া তৃণমূলের জন্য মুশকিল ছিল। তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তৃণমূলের পরাজয়ের মূল কারণ কী, আমি বলবো যে আমি আমার রাজনীতির ছাত্র হিসেবে যেটা বুঝি, যে এই ভোটটা ছিল ভারত রাষ্ট্রের যাবতীয় শক্তি, তার সরকার, তার নির্বাচন কমিশন, তার আধা নিরাপত্তা বাহিনী, তার সামরিক বাহিনী, তার সমস্ত কিছু, তার বিভিন্ন গুপ্তচর সংস্থা, সব কিছুর একসঙ্গে প্রয়োগ। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বাংলার একটা রাজনৈতিক দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সম্ভবত সতর্কতা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলেরও বলতে পারেন, যতটা সম্ভবত সতর্ক থাকা দরকার ছিল সেটা ওনার দল ছিল না। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এটাও আমি লিখেছি, সেই জন্যই বলছি। দুটো কাজ তৃণমূলের জন্য আমার মনে হয় সমস্যার হয়ে গেছে। এক, কোনো এজেন্সি নির্ভরশীলতা,
দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ডেমোক্রেটিক পরিসরে কাজ করছেন, ফাইনালি ভারতবর্ষ একটা গণতন্ত্র, পশ্চিমবঙ্গ একটা গণতন্ত্র, যদি কোনো জেলা পরিষদ, যদি কোনো পঞ্চায়েত বিরোধীরা পায়, আপনি যদি সেটা তাদেরকে দলবদল করে মানে নিজের দলে যোগদান করান, আসলে কোনো লাভ হয় না। তাতে যেটা ক্ষতি হয় যে লোকের মনে ইমেজ যায় যে আপনি দল ভাঙাতে চাইছেন, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন তার ভোট ব্যাঙ্কটা একই থাকে, মানে আপনার বিরোধী ভোট ব্যাঙ্কটা, বরঞ্চ বিরোধী ভোট ব্যাঙ্কটা যদি কংগ্রেস সিপিএমের কাছে জায়গা না পায় তখন সে বিজেপির দিকে চলে গেছে। আপনি মনে করে দেখুন বা আপনি দেখুন যে উত্তর দিনাজপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, যেখানে বিজেপির কোনো দাঁত ফোটানোরই জায়গা ছিল না, কারণ উত্তর দিনাজপুরে যথেষ্ট সংখ্যালঘুরা আছে, সেখানে তৃণমূল খারাপ ফলাফল করেছে। কেন করেছে? এই যে আপনি বিপক্ষের পুরসভা, বিপক্ষের পঞ্চায়েত, বিপক্ষের জেলা পরিষদ দখল করাচ্ছেন, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। যে কংগ্রেস করতো সে এখন বিজেপি করছে, কারণ তার তৃণমূলের বিরোধিতা করতে হবে। আপনি যদি ওই ডেমোক্রেটিক পরিষদটা রেখে দিতেন তাহলে হয়তো কংগ্রেসের কাছে একটা জেলা পরিষদ, 4টে পুরসভা থাকতো, তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। যদি আপনি ভোটের অনুসারে হিসেব করেন, যে ভোটটাকে আবার তৃণমূল স্বীকার করছে না, তৃণমূল বলছে ভোটটা রিগ হয়েছে, কিন্তু সেই রিগড হওয়া ভোটেও তৃণমূল পেয়েছে 40% ভোট, কংগ্রেস পেয়েছে 3% কাছাকাছি ভোট, সিপিএম পেয়েছে 4% কাছাকাছি ভোট, অন্য বাম দলগুলো ধরলে আরও 1-1.5%। তাহলে আমি কি বলতে চাইছি, বিজেপি পেয়েছে 45% ভোট। এরা সবাই যদি জোটবদ্ধ হতো, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি সেটা ইলেকশনের আগে হতো, তাহলেও এদের কাছে, মানে এই বিজেপি বিরোধী জোটের কাছে 48% থাকতো। আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিতে যেটাকে আমরা ভাবছি যে বিজেপি পুরো সুইপ করেছে, সেটা করেছে ভোটের কৌশলে বিরোধীদের ব্যর্থতার জন্য। আমি আপনাকে সিটের পর সিট বলে যেতে পারি। জাঙ্গিপাড়া তৃণমূলের দাপুটে নেতা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হেরে গেছেন 600 কাছাকাছি ভোটে। সেখানে যদি আপনি দেখেন, সিপিএম পেয়েছে প্রায় 19,000 ভোট, আরও ছোটোখাটো কংগ্রেস পেয়েছে 2,000 ভোট, প্রায় ছোটো দল মিলে মানে প্রায় 25-30 হাজার ভোট পেয়েছে। যদি ঐক্যবদ্ধ লড়াই হতো তাহলে তো বিজেপি এটা পেত না। এরকম অনেক আসন আছে। আপনি যদি রাজারহাটে তাপস চ্যাটার্জির পরাজয় দেখেন, আপনি যদি সোনারপুর দক্ষিণে ফেরদৌসী বেগমের পরাজয় দেখেন, এই সবগুলোই ভোট ভাগাভাগির জন্য হয়েছে। আমার মনে হয় যে পরিবর্তিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোট গড়ার ডাক দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ। সেই জোট যদি বিজেপি বিরোধী জোট গড়ে ওঠে তাহলে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ থাকবে। আর নির্বাচনে অবশ্যই তৃণমূলের ভুল আছে। আমি আবারও রিপিট করছি, আইপ্যাক হোক বা কোনো এজেন্সি হোক, তারা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারে, তারা ভোট জেতাতে পারে না। তাদের পক্ষে এই ম্যানেজমেন্টটা করা সম্ভব না। ধরুন, মানে আপনি যখন কম্পিউটারের মাধ্যমে দেখছেন যে অমুক কেন্দ্রে 4 জন প্রার্থী, তখন আপনার জন্য আপনি তো সেই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মানবিক গুণ, তারা কি ফ্যাক্টরের উপর তারা নির্বাচন লড়তে পারে, সেগুলো বিচার করছেন না। ফলে আমার মনে হয় যে আইপ্যাক নির্ভরশীলতা, এই আইপ্যাক বা যে কোনো ধরনের এজেন্সির নির্ভরশীলতা খুব সমস্যার বিষয়। আমি 5 তারিখ যে লেখাটা লিখেছিলাম প্রতিদিন কাগজে, মানে 4 তারিখ দুপুরে লিখেছিলাম, 3টে পয়েন্ট আমি মেনশন করেছিলাম। সে 3টে পয়েন্ট, যেহেতু আপনি তৃণমূলের পরাজয়ের কারণ জিজ্ঞেস করছেন, 3টে পয়েন্টের প্রথম কারণ আপনাকে দুর্বলতাকে চিনতে হয়। আপনি যখন বুঝতে পারছেন যে ভারত রাষ্ট্র মানে তো এমনি জিনিস ব্যাপার না। তা আমি আবার রিপিট করছি, তার সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, তার অসংখ্য গুপ্তচর এজেন্সি আপনার বিরুদ্ধে কাজ করছে, তখন আপনাকেও অনেক সতর্ক হতে হবে। তৃণমূলের মধ্যে বোধহয় সেই কোনো অভাব ছিল। তৃণমূল বুঝতে পারেনি যে বিজেপি কীরকমভাবে চারপাশে ঘিরে ফেলছে, এটা বোঝা উচিত ছিল। নিশ্চয়ই কাজ করছে। 27 লাখ ভোটারের নাম বাদ গেছে। আপনি যদি পুরো প্রসেসটায় দেখেন যে এসআইআর কতটা গুরুত্বপূর্ণ ছিল,
যিনি সেই সময় নির্বাচন কমিশনের অন্যতম পর্যবেক্ষক ছিলেন, তিনিই তো আজকে নতুন সরকারের উপদেষ্টা। তাহলে আপনার তো প্রশ্ন জাগবেই, আপনি আমাকে ইন্টারভিউও নিচ্ছেন, আবার দেখা গেল কিছুক্ষণ বাদে আপনি আমার বাড়িতে বসে মাংস ভাতও খাচ্ছেন। তাহলে তো প্রশ্ন উঠবেই যে আপনি কি মাংস ভাত খাওয়ার জন্য আমার সম্পর্কে ভালো ভালো কথা বলেছিলেন? এটা তো একটা পক্ষপাত, দুষ্টতা। ফলে সেইটা মানে তৃণমূল ধরতে পারেনি। দেখুন, আমি সেটাও লিখি, আপনি যেহেতু সারের প্রসঙ্গটা তুললেন, আমি এটা বলছি, সার নিয়ে যখন আলোড়ন তৈরি হচ্ছে, সার নিয়ে যখন বোঝা যাচ্ছে যে কীভাবে নির্বাচন কমিশন নাম বাদ দেবে, তখনও তৃণমূলের মধ্যে একটা দোদুল্যমানতা ছিল। আমরা এটার ফুল স্কেল বিরোধিতা করব, না আমরা এটাকে মেনে নেব। তৃণমূলের মধ্যে সম্ভবত আমি অনেক নেতাদের বলতে শুনেছি, সম্ভবত এরকম একটা ধারণা ছিল যে ফুল স্কেল বিরোধিতা করলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে, তাহলে ক্ষমতা হারাবে। সেই জন্য তারা মেনে নিয়ে ভোটে গেল, যার জন্য এত লাখ মাতল। এবং ক্ষমতা আপনি হারালেনি, কিন্তু আপনি যদি তখন প্রতিবাদ করতেন, যদি রাষ্ট্রপতি শাসন জারি হতো, তাহলে হয়তো আপনি শহীদ হিসেবে অনেক বেশি মর্যাদা পেতেন, ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটটা তখন 6 মাস পিছিয়ে যেত। এই যে মানুষগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছিল, তাদের নিয়ে যে লড়াইটা আপনি লড়তে পারতেন, সেই লড়ার আপনার সুযোগ থাকতে পারত। কারণ হচ্ছে যে, আবারও বলছি যে আপনাকে লোকে কিভাবে জাজ করবে, আপোষকামী না লড়াকু হিসেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ হচ্ছে একটা লড়াকু ইমেজ। তিনি কোনো দিন কারো কাছে জমি ছাড়েননি। তাকে যদি বাধ্য করা হয় এক পা এগোতে এক পা পিছোতে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। স্যার, যেটা আপনি প্রশ্ন করলেন স্যারের দোদুল্যমানতা, আপনি দেখুন, স্যার শেষ হওয়ার আগেই সব যোগেন্দ্র যাদব থেকে শুরু করে আমাদের মতো অনেক মানে যারা রাজনীতির চর্চা করি, তারা বলছিলেন যে প্রত্যেকটা সিটে ধরুন ভবানীপুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিটে যতটা মার্জিন, সেই অনুযায়ী ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে বিজেপি প্রথমেই তার মার্জিনটাকে উড়িয়ে ভোট করতে গিয়েছিল। সেটাকে তৃণমূল বুঝতেও পারেনি। তৃণমূল সেটাকে, আবারও বললাম, দোদুল্যমনতায় ভুগেছে যে আমরা স্যারকে বয়কট করব, তাহলে তো আমাদের রাষ্ট্রপতি শাসন হবে, তাহলে আমাদের নীলবাতিওয়ালা গাড়ি ইত্যাদি চলে যাবে। তৃণমূল একটা প্রকৃত মানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মুখর দল হতে পারেনি। সেই আপনার লাল নীলবাতিওয়ালা গাড়ি, সরকারি পদক সব গেলই, তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মানে মানে পরাজয়ের স্বাদও নিতে হলো, যে পরাজয়টা তখন হয়তো হতো না, আপনার রাষ্ট্রপতি শাসন হতো, মানে বিজেপি মানে রাজ্য চালাতো, আপনি বিরোধী পক্ষে থাকতেন, কিন্তু আপনি হেরে গেছেন এটা বলার সাহস বিজেপির হতো না। আপনি সেই দোদুল্যমানতা দেখিয়েছেন। পারহ্যাপস, আপনার প্রসঙ্গের উত্তরে আসে, পারহ্যাপস সারের পরেও আইপ্যাক হয়তো নিশ্চয়তা দিয়েছিল যে আমরা ভোট বার করে দেবো। আরেকটা বিষয়ে বারংবার প্রশ্ন তুলেছেন ঋজু দত্ত। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাংশে দায়ী এই পরাজয়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ না দেখালেও বেশিরভাগ ক্ষেত্রে কোহিনুর মজুমদার তিনিও মুখ খুলেছেন। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষত দায়ী নিয়ে। দেখুন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা তো সত্যি কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তৃণমূলটা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের উপর। যদি কেউ ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দেবে, সেটা হতে পারে না। কোহিনুর বা ঋজু দত্ত তারা তৃণমূলের মুখপাত্র, তারা দলের অনেক আভ্যন্তরীণ বিষয় জানেন। আমি ওদের ভিডিও দেখেছি, ওনারা বলছেন যে কার অফিসে কতক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে, এটা তো আমি জানি না, অভিজ্ঞতা আমার নেই। কিন্তু আবারও আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্যাল অ্যাসেট। স্টিল এই বিধানসভা নির্বাচনেও তৃণমূল 40-এর কিছু বেশি শতাংশ ভোট পেয়েছে। সেই ভোটটা কেন তৃণমূল পাচ্ছে, এটা আমাদের সবার বুঝতে হবে। এই বোঝাটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার নয়। দেখুন, এই নির্বাচনটায়, যে নির্বাচনটার ফলাফলকে তৃণমূল স্বীকার করে না, সেই নির্বাচনটার পরেও একটা বেসিক জিনিস বুঝতে হবে, যে বেসিক জিনিসটা না অনেকে তৃণমূলের ভেতরে অনেক বোঝেন, না অনেকে তথাকথিত নকশালপন্থীরা বোঝেন। স্বাধীনতার পর থেকে আজ অবধি এই ইলেকশন পর্যন্ত কোনো ইলেকশানে কংগ্রেস 44% কম ভোট পায়নি। আপনি যদি তৃণমূলের ভোট ব্যাঙ্কটা ধরেন, ওটা বেসিক্যালি কংগ্রেসের ভোট ব্যাঙ্ক।
প্লাস যদি কংগ্রেসের 3%কে যোগ করেন 44%। ফলে এ রাজ্যে কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা আছে সেই ভোট ব্যাঙ্কটা অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি যদি নিজেকে একটা মানে অন্য কোনো অবতারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে সমস্যা হবে। আমার ধারণা যে তৃণমূলের ভিতরে এ নিয়ে আবারও বলছি দোদুল্যমানতা ছিল, সার নিয়ে দোদুল্যমানতা ছিল। যদি আমরা এটা করি রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে কি হবে? দেখুন, সেই আপনার হাতে ক্ষমতা চলেই গেল, অথচ আপনি একটা প্রকৃত সংগ্রামী দল হয়ে উঠতে পারলেন না। দ্বিতীয়ত দোদুল্যমানতা ছিল আইপ্যাক নিয়ে। আইপ্যাক যে কোনো কাজ করছে না সেটা আইপ্যাকের ফরম্যাট যে কোনো কাজ করছে না সেটা তৃণমূল বুঝতে পারেনি। তৃতীয়ত অবশ্যই যে দলের মূল অ্যাসেটকে সেটা বুঝতেও তৃণমূলের ব্যর্থতা ছিল। ফোর্থ, আপনি যেটা বললেন, আমি বিজয়ের উদাহরণটা দিয়ে বলবো যে আজকের ভারতবর্ষের রাজনীতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সতত পরিবর্তনশীল। সেখানে আপনাকে বুঝতে হবে বিজয় কী করে পারলেন। তিনি তার সমস্ত অর্থকে ব্যবহার করেছেন, সমস্ত জনপ্রিয়তাকে ব্যবহার করেছেন। আপনাকে সেইটাকে করতে হবে, না হলে কিন্তু বিজেপির মতো একটা দল, যাদেরকে আমি মনে করি যে একটা একনায়কতান্ত্রিক দল, তারা সব গিলে খেতে চায়, আপনি তাদেরকে প্রতিরোধ করতে পারবেন না।